নবদ্বীপের নিদয়ার ঘাট থেকে মা, স্ত্রী ও নবদ্বীপবাসীর হৃদয় বিদীর্ণ করে কান্তক নগরী তথা কাটোয়ার এই ঘাটে সন্ন্যাসীর উদ্দেশ্যে এসেছিলেন মহাপ্রাণ এক পুরুষ। 500 বছর আগে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের সেই ইতিহাস বুকে নিয়ে বর্তমান সময়েও অমলিন হয়ে আছে যে স্থান, কাটোয়ার অতি বিখ্যাত গৌরাঙ্গ বাড়ি, আজকের এই পর্বের মুখ্য প্রতিবেদন। সুবিখ্যাত গৌরাঙ্গবাড়ি যেতে হলে কাটোয়া স্টেশন পৌঁছতে হবে। কলকাতা থেকে দূরত্ব ভালোই, 3 ঘন্টা মতো। তবে দুদিকের দৃশ্য এমন মনোরম যে সেটা খুব একটা গায়ে লাগবে না। কেউ থাকতে চাইলে কিছু হোটেল পেয়ে যাবেন, তবে কাটোয়ার পরিবর্তে নবদ্বীপে থাকলে ব্যাপারটা আরও স্বয়ংসম্পূর্ণ হবে বলে আমার মনে হয়। নবদ্বীপ থেকে কাটোয়ার দূরত্ব 1 ঘন্টারও কম। খাওয়া দাওয়া, যানবাহনের কোনো সমস্যা নেই, কারণ পুরো দস্তুর এক শহর। আর তাছাড়া এই জংশনটি কলকাতা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সব দিকের সাথেই সংযুক্ত আছে। স্টেশনে নেমেই টোটো মেলে মন্দিরে যাওয়ার, সামান্যই ভাড়া। এই গলিতে একেবারে মন্দিরের সামনে আপনাকে পৌঁছে দেবে টোটো। গলির একদম প্রান্তে সেই ঐতিহাসিক স্বাক্ষর, যার সুউচ্চ তোরণটি অনেক দূর থেকেই দৃষ্টিগোচর হয়। কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি কোনো সাধারণ বেড়ানো বা পুজো দেওয়ার মন্দির নয়। দীর্ঘ অর্ধ শতাব্দীর আবেগ, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, মানবপ্রেমের এক উৎসস্থল। অলঙ্কৃত সুদৃশ্য এই ফটক দিয়ে ঢোকার পর রয়েছে সেই সব অসামান্য স্থানগুলি যা আপনাদের ক্রমান্বয়ে দেখাতে চলেছি। চৈতন্যদেবের মস্তক মুন্ডনের স্থান, কেশব ভারতীর সমাধি ইত্যাদি। সুবিশাল এই তোরণ, একদম গৌরাঙ্গ বাড়ির যে মূল তোরণ, সেটা নির্মিত হয় বাংলার 1316 সালে। একদম গেট দিয়ে ঢুকেই সামনে একটা অপূর্ব তুলসী মঞ্চ এবং তারপরেই মন্দির ও অন্যান্য দ্রষ্টব্য। চৈতন্যদেবের অন্যতম সহযোগী গদাধর দাস গোস্বামীর সমাধি মন্দির আছে ঢোকার মুখে, যিনি এখানকার গৌরাঙ্গ বাড়ির মূল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। নিমাইয়ের সন্ন্যাস গ্রহণের পরে গৌরাঙ্গের পুজো শুরু করেন তিনি। গদাধর দাসের উপাস্য দেবতার ছবি আছে সমাধির ওপর। দীর্ঘ 24 বছর সংস্কৃত পাঠ ও অধ্যয়নের পর নবদ্বীপের পণ্ডিত ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের কনিষ্ঠ পুত্র বিশ্বম্ভর মিশ্র তথা নিমাই পণ্ডিত 24 বছর বয়সে সিদ্ধান্ত নেন সন্ন্যাস গ্রহণের। নিমাই ছিলেন এক বিস্ময় বালক, যিনি খুব অল্প বয়সেই পাণ্ডিত্য লাভ করেন। কৃষ্ণের কল্পিত রূপের সাথে তার আশ্চর্য মিল ছিল। নবদ্বীপ ও নদিয়ার মানুষ তখন নিমাই পণ্ডিতের দেখানো পথে ভাবে বিভোর। কিন্তু নিমাই এসে ওঠেন কাটোয়ার ত্রিবেণী সঙ্গমের এই কালীবাড়ি ঘাটে উদ্দেশ্য অন্য। সংসার ত্যাগী হওয়ার বাসনা, ব্রাহ্মণ্যবাদের চাপে পড়ে নিম্নবর্গের মানুষের ওষ্ঠাগত জীবনকে শান্তি দেওয়ার কামনা, বিভিন্ন জাতকে একই কৃষ্ণ প্রেমে বাঁধবার স্বপ্ন তখন তাকে অন্য এক মুক্তির দিশা দেখাচ্ছে। এই কাটোয়ায় তখন রয়েছেন পণ্ডিত কেশব ভারতী, যিনি ছিলেন একজন মায়াবাদী সন্ন্যাসী। শ্রী চৈতন্যদেব যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন তা মূলত এক ধর্মীয় আন্দোলন, যা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জাতিধর্ম নির্বিশেষে সহজ সরল এক ভক্তি বিপ্লব, একটা ব্যাপ্ত সামাজিক বিশ্বাসের রূপ নিয়েছিল। সমাজের কাছে নিজের মান্যতার উদ্দেশ্যে তিনি সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়ে কেশব ভারতীর কাছে তার আবেদন রাখেন। প্রাচীন এই অশ্বত্থ গাছের পাশটিতেই তাঁর মস্তক মুন্ডন হয়। মধুশীল নামক এক নাপিত সে কাজ সম্পন্ন করে সম্পূর্ণ অনিচ্ছায়। প্রাণের চেয়ে প্রিয় নিমাই সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগী হোক, তা কেউ চায়নি। তাবৎ অঞ্চলের মানুষ কান্নায় ভেঙে পড়ে। নিমাই সন্ন্যাস নেয়। তার নাম হয়
শ্রীকৃষ্ণ চৈতন্য। মূল জায়গাটায় এবার প্রবেশ। এই হলো সেই অসামান্য জায়গা যেখানে 1510 সালে শ্রীপাদ কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে 24 বছর বয়সে গৌরাঙ্গ শ্রীচৈতন্যদেব নাম নিয়ে তার মস্তক মুন্ডন করেন। কেশব ভারতীর চরণ এবং মহাপ্রভুর চরণ তার সমাধিবেদী করা রয়েছে এখানে। এর পাশেই রয়েছে মধুনাপিত সহ অন্যান্যদের স্থান। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের সময় যারা প্রয়োজনীয় কার্য সম্পাদন করেছিলেন তারা হলেন নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ দত্ত। এবার আসুন এটাকে একটু প্রদক্ষিণ করে নিই ছোট্ট করে। এইটা হলো কেশব ভারতীর পূর্ণ সমাধি। কেশব ভারতীর পূর্ণ সমাধি হলো এটি। ছবিগুলো এমনভাবে কাঁচ এবং প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে যে বাইরে থেকে দেখতে পাওয়াটা খুব ডিফিকাল্ট। মহাপ্রভু গৌরাঙ্গ বাড়ি ছাড়াও অন্যান্য যে দ্রষ্টব্যগুলো আমি সময়াভাবে আপনাদের দেখাতে পারিনি সেগুলো আপনারা যদি সময় করে যেতে পারেন অবশ্যই দেখবেন। যেমন কাঙাল গৌড় বাড়ি, তমালতলা বাড়ির অপূর্ব রাধা মাধবের মূর্তি, রাধাকান্ত মন্দির, মাধাইতলা অর্থাৎ সেই মহাপাপী দুষ্ট দুশ্চরিত্র দুই ভাই জগাই ও মাধাইয়ের নামে যাদের মহাপ্রভু কেবল প্রেম দিয়ে শুদ্ধ জীবনে নিয়ে এসেছিলেন, এছাড়াও শ্রীনিবাস আচার্য বাড়ি ইত্যাদি। এই শ্রীক্ষেত্রের পাশেই আছে উৎসবে ব্যবহৃত ভোগ মন্দির এবং তার পাশেই পূর্বদুয়ারি মন্দির। বিভিন্ন দ্রষ্টব্যের তালিকা আর উৎসবের বিবরণ রয়েছে এই বোর্ডে। মূল মন্দিরের সামনে আছে নাট মন্দির। সেই নাট মন্দির পেরোলেই স্বয়ং গদাধর দাস পূজিত গৌরাঙ্গের সেই অপরূপ মূর্তি যা নিম কাঠের তৈরি সেটি রয়েছে, যার সামনে দর্শকরা আনন্দে ভাবে বিভোর। এই সেই মূর্তি, সঙ্গে জগন্নাথদেবের মূর্তিও পূজিত হয়। আজকের এই পর্ব শেষ করব আরেকটি বিশেষ দ্রষ্টব্য সখীর আখড়া দেখিয়ে। এটির নাম আশ্রম হলেও আসলে এখানে ছিল সেই মধু প্রামাণিকের বাড়ি, যে বাড়িতেই শ্রী গৌরাঙ্গ তার মস্তক মুন্ডনের জন্য মধুকে ডাকতে এসেছিলেন। মধু এবং অগণিত ভক্ত মালতী ফুলে সজ্জিত কেশরাশি সম্বলিত অপরূপ গৌরাঙ্গের সন্ন্যাস মেনে নিতে পারেননি। মধু ঘোরকর্মের পর নিজের খুর গঙ্গায় বিসর্জন দেন এবং পরবর্তীকালে নিজের পেশা পরিবর্তন করে মধু ময়রা হয়ে ওঠেন এবং ভবিষ্যতে মধুর বংশধরেরাও কখনো এই ক্ষৌরকর্মের পেশায় আর আসেননি, কারণ ওই ঘটনার পর এই পেশাই তাঁদের কাছে অশুভ হয়ে উঠেছিল। এখানে এমনভাবে বিভিন্ন সময়ের বিভিন্ন সেবকদের সমাধি করা আছে। আছে মহান ভক্ত উদ্ধারণ দত্ত মহারাজের পুষ্প সমাধি এবং মহাপ্রভুর চরণপদ্ম সংরক্ষিত আছে এই চত্বরে। এখানে অদ্ভুত একটা জিনিস আমাকে খুব আকর্ষণ করলো। এইটা খুব পুরনো মন্দিরের ভাঙা টুকরো, কারণ এই রকম শিলাখণ্ড আমি বহু জায়গায় দেখেছি। আজকের মতো এই পর্ব শেষ করলাম এখানেই। পরবর্তী ব্লগে অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। ভালো থাকবেন সবাই, ভবঘুরের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা কিন্তু অবশ্যই ট্যাপ করবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। অশেষ ধন্যবাদ। নমস্কার সমস্ত বন্ধুদের।